আবু যার গিফারির এই যে সেই পড়ার টেবিল, এই চেয়ারে বসে আবু যার গিফারি পড়তো। এ তো চাইয়ে নিয়ে এলাম, এই চাইয়ে নিয়ে এই পড়াইছি। এবার এসব কি আমার এই চাদরটা ছিল আবু যার গিফারি, এই চাদর। আবু যার গিফারি নেই, এই চাদরটা আছে। আমার সোনার মালিক তো আর পাবো না। তো এরকম আবু যার গিফারির মতো সন্তান কোনো মায়ের কোল থেকে যেন খালি না হয়। সুষ্ঠু বিচার হওয়ার দরকার এবং বিচার চাই। যারা আইন বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে এদের বিচার চাই আমরা এই বাংলার মাটিতে, বা আমরা বেঁচে থাকতে এই বিচারটা দেখে যেতে চাই। এই সেই চেয়ার টেবিল যেখানে বসে সত্য ও ন্যায়ের সমাজ গঠনের স্বপ্ন বুনেছিল এক তরতাজা যুবক। এই বাড়িতে মায়ের আদর, বাবার ভালোবাসা, দিন রাত্রি পড়াশোনা আর সোনালী দিনের সমাজ গঠনের স্বপ্ন ছিল যার সঙ্গী। নাম তার আবু যার গিফারি। হঠাৎ এক তপ্ত দুপুরে পরম মমতায় রান্না করা মায়ের হাতের খাবার না খেয়েই তাকে চলে যেতে হলো জালিমের বন্দিশালায়। শুক্রবার সকালে ও আমার বললো, মা রান্না করো, আমি হলো মসজিদতে এসে খাওয়া দাওয়া করবো। তা আমি বলছি একটা রুটি আছে, তা খাইয়ে তা হলো তুই মসজিদে যা, আমি হলো রান্না করছি, এসে খাওয়া দাওয়া করছেন। আমি ডাটা রান্না করলাম, রান্না করলে তার পিছনে এখানে এসে ছিলেন লোকেছে, মা আমার ধরে নিয়ে যাচ্ছে। তখন আমি এসে পাজা করে ধরলাম, ধরলে আমার সুটকে লাথি মেরে ফেলাই দিল। আমার সন্তানের খাতিও দিন, খাতাইমও দিন। তারা দুপুরে না খেয়ে চলে গেল, ধরে নিয়ে চলে গেল। যেখান থেকে আর ফেরা হয়নি আবু যারের। ভেঙে চুরমার হয়ে গেছে কলিজার টুকরা ছেলেকে ঘিরে আবু যারের বাবা মায়ের লালিত সব স্বপ্ন। শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য হওয়ার কারণেই নৃশংস বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয় আবু যার গিফারিকে। এলাকার মধ্যে ভদ্র, নামাজি, ভালো চরিত্রের অধিকারী সকলের প্রিয় আবু যার গিফারি শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত থাকার কারণেই অমানবিক হত্যাকাণ্ডের শিকার হতে হয় তাকে। নিরপরাধ আবু যারের বাবা বলেন, সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমার ছেলে আবু যারকে আমার চোখের সামনে থেকেই ধরে নিয়ে যায়। ওই দিন ঘটনা ঘটছিল, আবু যার গিফারি শুক্রবারের জুম্মার নামাজ পড়তে গেছিল। নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সাইকেল যোগে, বাইসাইকেল যোগে বাড়ির পাশে এই জায়গাটায়, ওরা হয়তো আশেপাশে ওর পেতে ছিল কিনা আমরা দেখিনি। তবে ওই সময় এই জায়গায় যখন ওর ধরে যখন ওর মোটরসাইকেল উঠাতে গিয়েছে, তখন ও চিৎকার দিয়েছে। চিৎকার দেওয়ার পরে ওর মা দৌড়িয়ে এসে, মা বুঝলে চিৎকার দিয়েছে, মা বাড়ির ভিতরে দৌড়িয়ে এসে আবু যারের জড়িয়ে ধরেছে। ধরলে ওরা সিটকে ফেলাই দিয়েছে, দিয়ে এবার ওর হ্যান্ডকাপ লাগিয়ে, ওই সময় আমি আবার পেস্টের বাড়ির ভিতরে দৌড়িয়ে আইছি, এসে দেখি কি যে ওর মার সিটকে ফেলে দিলে এবং ওর হ্যান্ডকাপ লাগাচ্ছে। তখন আমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছি, ওদের হাতে পিস্তল আছে, হ্যান্ডকাপ আছে। এবার হেলমেট পরিয়ে দিল, হেলমেট পরিয়ে দিয়ে মোটরসাইকেলে উঠিয়ে, ওরা দুটো মোটরসাইকেল, 4টে লোক, একই সাইজের লোক, লম্বা, মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে গান্না রোডের দিকে চলে গেল। বারবার থানা পুলিশের কাছে গিয়ে সহযোগিতা চাইলে তারা সহযোগিতা তো করেনি, উল্টো হয়রানির শিকার হতে হয়েছে আবু যারের পরিবারকে। এমনকি থানায় নিখোঁজের জিডি পর্যন্ত নেওয়া হয়নি। থানা থেকে বলা হয়েছে কোনো জিডি নেওয়া যাবে না, এটাই উপরের নির্দেশ। আমরা ততক্ষণে থানায় গেছি। এখানকার আওয়ামী লীগের সভাপতি ছিল দাউদ হোসেন, তাকে সাথে করে নিয়ে ওসি সাহেব বলল কি যে আমাদের থানার থেকে কেউ যায়নি। তারপর আবার আইছি, এসে আবার সন্ধ্যার দিকে গেছি জিডি করার জন্য, কিন্তু জিডি নেয়নি। বিচার বহির্ভূত এই অমানবিক হত্যাকাণ্ডের বিচার দাবি করে আবু যারের মা বলেন, যারা আমার বুক খালি করেছে আমি তাদের বিচার চাই।
আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়, কেউ যেন আর এমন নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার না হয়। আমার বুক খালি করেছে, বিচার চাই আমি। আর কারোর সন্তান জন্য মার কোল না খালি করে আমি বিচার চাই। আবু জরের বাবা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমরা বিচার চাওয়ার সুযোগ পাইনি। 5 আগস্ট স্বৈরাচারের পতনের পরে আমরা 18 সেপ্টেম্বর কোর্টে মামলা করলেও এখনো মামলার কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমি চাই সুষ্ঠু বিচার। আবু জরের পিছনে একজন লোক এই মোবাইল ডাইন হাতে আর বাঁ হাত দিয়ে ওই আবু জরের এই জায়গায় ধরা দিয়েছে, এই পিছনে এই যে জামার এই পাঞ্জাবের কলার ধরে থাকলে পরে দিয়ে ওই পিছনে মোবাইল দিয়ে হয়তো কিছু চেক করছে কিনা। তো আবু জর আবার এরকম করতে করতে সেটা হয় ধরা। তো আমি বললাম যে কী ব্যাপার। তারপরে আমি উঠে দেখি যে এখানে 3টে মোটর সাইকেল, আর ওরা দুইজন নামাজ পড়ে বাড়ি যাচ্ছিল। তারা এই দেখে ওরা আর এগোইল না, ওরা পিছিয়ে চলে গেল। তা আমি বললাম যে তোরা একটু এইদিকে আগে আইদিনি। বললি ওরা ওইরকম শিয়ালের মতন করে উকি ঝুঁকি মারতে মারতে চলিয়ে গেল, ওরা আর আসলো না। তখন আমি আবার আগিয়ে গেলাম, আমার আবার হাতে আর পায়ে কাদা মাখা রয়েছে, আমি মাটির কাজ করছি। এমন সময় কত যখন সাইকেল তখন দেখি ওই আবু জরের এই সাইকেল ওই বাগানের মধ্যে পড়িয়ে দিয়েছে, একটা লক্কর মক্কর সাইকেল। ওই আমার করে আসছিল, ওর সাথেও মনে হয় একজন লোক ছিল, আর এইদিকে ছিল 2জন। এই 3টে মোটর সাইকেলে 3টে লোক। এখন আবু জর গিফারি যখন এই পাশে সাইকেল রয়েছে, তখন ওর সাইকেলেতে উঠতে বলছে। আমি আবার পিছনে যেয়ে ওর জামা টেনে ধরলাম যে আপনারা কারা, এরকে নিয়ে যাচ্ছেন এইভাবে, আপনারা কে? কলিকাতা থাকেন, এরকমভাবে একটা তাড়া মেরে দেন। তারা তো জুয়ান, হেলমেট চোখে দিয়েছে, তারা জোয়ান লোক। তো আমি বুঝতে পারলাম না। এখন সাইকেলে উঠোনোর পরে ওই লোক যেই পিছনে উঠলো তখনই সাইকেল স্টার্ট দিয়ে চলে গেল। তারপরে আমরা দৌড়িয়ে জামতলায় গেলাম, যে দেখি যে ওই 3টে মোটর সাইকেল, ওই যে ওখানে একটা 3 মাথা আছে না সামনে, ওই 3 মাথার থেকে বাইরে চলে গেল। এখন কম নিজে চলে গেল, এই দ্বারা আমরা করছি। ছেলেটা খুবই ভদ্র ছিল, খুব ভালো ছিল, এমন ছেলে হয় না। ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আব্দুর রশিদ বলেন, আমি দেখেছিলাম আবু জর যখন সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল তখন তাকে সাদা পোশাকধারী লোকেরা ধরে নিয়ে যায়। তার চিৎকার শুনে আমি দৌড়ে গিয়েছিলাম। সে খুবই ভদ্র এবং অমায়িক ছেলে, কখনো কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিল না। আবু জরের মা বলেন, আমি আবু জরের জন্য দুপুরের খাবার রান্না করে অপেক্ষা করছিলাম, কিন্তু জালিমরা সেই খাবার খেতে দেয়নি তাকে। তিনি আরও জানান, ধরে নিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে আবু জরের মাকে ফেলে দিয়ে মোটর সাইকেলে আবু জরকে তুলে নিয়ে যায় ঘাতকেরা। আবু জরের মা জানতে চান, ইসলামী ছাত্র শিবিরের সদস্য হওয়া কি তার অপরাধ ছিল? আবু জর গিফারিকে অপহরণের আগে তারই বাইসাইকেলে চড়া ছিল এই 2জন কিশোর, যাদেরকে বাইসাইকেল থেকে নামিয়ে দিয়ে কিল ঘুষি মেরে হ্যান্ডকাফ ও হেলমেট পরিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয় আবু জরকে। আসুন ঘটনার খুব কাছ থেকে দেখা কিশোরদের নিজ মুখেই শুনি আবু জর গিফারিকে অপহরণের বিবরণ। দিনটি ছিল শুক্রবার। আমরা জুম্মার নামাজ পড়ে আবু জর গিফারির সাইকেলে আসছিলাম। আমি ছিলাম সামনে, আমি পিছনে কেরিয়ালে বসেছিলাম। তো সেই দিন ফার্স্টে একটা এই স্থানে এসে তাই একটা গাড়ি আসছিল, মোটর সাইকেলে 2জন লোক ছিল। আসার পরে তাই আমাদের এখানে থামানোর পরে আমাদের 2জনের নামাই দিল সাইকেলে। প্রথমে আছে পিছনে ওর নামাই দিল, তারপরে ও প্রথমে বাড়ি দৌড় মেরে চলে গেল, তারপরে আমার নামাই দিল। আমি বাড়িতে সঙ্গে আমার শেহজাদি মানে আবু জর গিফারির মা বাবাকে চিৎকার করে বললাম যে ধরে নিয়ে যাচ্ছে। তারপরে তারা আসলো, আসার পরে তারা আগে থেকে মানে হ্যান্ডকাপ বের করে ফেলছিল, হ্যান্ডকাপ পরাই দিছিল, দিয়ে এবার এখান থেকে সাইকেলটা এই পাশে বাগানের ভিতর ফেলাই দিছিল।
তারপর তারা আসলো। তার ওই আবু জার গিফারিকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল তারা, ঘিরে তাকে হ্যান্ডকাপ পরিয়ে মাথায় হেলমেট পরিয়ে তারপর নিয়ে গেল। তার আগে 2টা কিলো মারছিল। হ্যাঁ, ভালো মানুষ ছিল, খুবই তিনি। ভালো মানুষ ছিল, আমাদেরকে অনেক ভালোবাসতো। আমার করে পাশা করে ধরিলাম তো আমার ছুঁড়ে ফেলাই দিয়ে তো বাচ্চাটা আমার থেকে নিয়ে গেছে। মোটরসাইকেলে 4 জন এসে ওই প্যান্ট পরে গেঞ্জি গায়ে অস্ত্র আছে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে গেছে। তো ওখানে প্রশাসনিক পরিচয় দিয়েছে, তাও আমাদের ধারণা ডিবিতে নিয়েছে। কোথাও ছেলের সন্ধান না পেয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে আবু জরের বাবা তার ছেলে নিখোঁজের বিচার দাবি করেন। কিন্তু সকল দাবি উপেক্ষা করে 18 মার্চ 2016 তারিখে অপহরণের পর থেকে 27 দিন গুম করে রাখার পর 13 এপ্রিল 2016 ইংরেজি তারিখে নৃশংসভাবে বিচার বহির্ভূত হত্যা করা হয় আবু জরকে। 13 এপ্রিল সকালে আবু জরের লাশ পাওয়া যায় যশোর জেলার হৈবতপুর ইউনিয়নের লাউখালীর বিরামপুরের শ্মশানঘাটে। এরপর যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার মর্গ থেকে তার লাশ নিয়ে এসে জানাজা দেওয়া হয়। আর এভাবেই আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের সময় বিচার বহির্ভূত খুনের লিস্টে যোগ হয় আবু জর গিফারির নাম। আবু জরের বাবা বলেন, আমি জীবিত থাকতেই এই নৃশংসতম হত্যাকাণ্ডের বিচার যেন দেখে যেতে পারি, আর কোনো বাবা মাকে যেন এভাবে নিরপরাধ ছেলের লাশ দেখতে না হয়। স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার শুধুমাত্র তাদের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে এভাবে নৃশংস গুম ও খুনের রাস্তা বেছে নেয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে বানানো হয় এর লক্ষ্যবস্তু। কিভাবে মিথ্যা ও বানোয়াট গল্পের মাধ্যমে ক্রসফায়ারের নাটক সাজিয়ে আবু জর গিফারির মতো নিরপরাধ মানুষদের হত্যা করা হয়েছিল তা আজ জাতির কাছে স্পষ্ট। পত্রপত্রিকা ও বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে কিভাবে প্রতিবেশী একটি দেশের স্বার্থ রক্ষা এবং নিজেদের স্বৈর শাসনকে দীর্ঘায়িত করার উদ্দেশ্যে একের পর এক অমানবিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটায় তৎকালীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সহ সমগ্র পৃথিবীর নিকট সাধারণ মানুষের প্রশ্ন, এভাবে নিরপরাধ যুবকদের শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে হত্যা করার পরেও খুনিদের কেন বিচার করা হচ্ছে না? কেন ফ্যাসিবাদী জালিম স্বৈরাচারের পতনের পরও বিচারের জন্য আবু জরের বাবা মাকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে? মহান আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই কবরে চিরনিদ্রায় শায়িত আছেন নৃশংসতম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার সকলের প্রিয় আবু জর গিফারি। আবু জর গিফারির পিতার মতো অসংখ্য সন্তান হারা পিতার আর্তনাদে আকাশ বাতাস ভারী হতে হতে গত 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম জালিমের মসনদ চূর্ণ বিচূর্ণ হয়েছে। ছাত্র জনতার সম্মিলিত গণ অভ্যুত্থানে পতন হয়েছে দীর্ঘ 16 বছরের আওয়ামী দুঃশাসন। বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচারের পতনের পর সাম্য, মানবিকতা আর ন্যায় বিচারের যে ডাক নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাদের শাসন আমলেও এই হত্যাকাণ্ডের কেন সুষ্ঠু বিচার করা হচ্ছে না তা আজ সমগ্র জাতির কাছে জানতে চান আবু জর গিফারির
পরিবার। স্বৈরাচার মুক্ত এই বাংলার মাটিতে যত দ্রুত সম্ভব আবু চরের খুনিদের সুষ্ঠু বিচার হোক, এটাই সাধারণ জনগণের প্রত্যাশা।